আসসালামু আলাইকুম। স্থানাঙ্ক জ্যামিতির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা বহুভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থেকে তার ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো স্যাম্পল হিসেবে আমরা এখানে একটা চতুর্ভুজ নিয়েছি যার চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। সেক্ষেত্রে সূত্রটা আমি একটু লিখি, তারপর এটা নিয়ে কিছু কথা আছে সেটা আমি বলবো। তাহলে সূত্র হচ্ছে, আমরা যদি এখানে চতুর্ভুজের কথা বলি, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল অন্যান্য যে বহুভুজ আছে, ত্রিভুজ বা পঞ্চভুজ, ষড়ভুজ, যেটাই হোক না কেন, সবগুলো কিভাবে করতে হবে সেটা সূত্র লেখার পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে চতুর্ভুজের বেলা যে কাজটা আমাদের করতে হবে, এখানে একটা হাফ কমন থাকবে। তারপর ডিটারমিন্যান্টের মধ্যে এখানে চারটা শীর্ষবিন্দু আছে, সবগুলো স্থানাঙ্ক ক্রমান্বয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে এক্স এর মানগুলো উপরের সারিতে থাকবে আর ওয়াই এর মানগুলো নিচের সারিতে, মানে এইভাবে ধরো x1 y1, তারপর হচ্ছে x2 y2, x3 y3, x4, তারপর হচ্ছে y4। এরপর প্রথম যে বিন্দুটা আমাদের ছিল সেই বিন্দুটাকে রিপিট করতে হবে শেষে গিয়ে, তাহলে হবে ওখানে x1 y1। এই যে ডিটারমিন্যান্ট ক্রস করে দিলাম। এখন এই বিন্দুগুলোর স্থানাঙ্ক কোথায় কোনটা পড়বে সেটা আমাদের বুঝতে হবে। তার আগে আমি একটু বলে ফেলি, যদি এটা চতুর্ভুজ না হয় ত্রিভুজ হতো, অথবা যে কোনো পঞ্চভুজ, ষড়ভুজ যদি হতো, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? যদি এটা ত্রিভুজ হতো, ত্রিভুজের ওই তিনটা শীর্ষবিন্দু আমাদের থাকতো, সেই ক্ষেত্রে অবশ্যই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 এভাবে বসানোর পরে প্রথম বিন্দুটা রিপিট, সেক্ষেত্রে 4 নাম্বার বিন্দু আমাদের থাকতো না। তাহলে প্রথমটা এসে এখানে রিপিট করে দিলে ঝামেলা শেষ। যদি পঞ্চভুজ হয় তাহলে 5টা বিন্দু সিরিয়াল নিতে হবে, তারপর প্রথমটাকে রিপিট। সবসময় যে কয়টা বিন্দু আমাদের কাছে থাকবে সেই কয়টা বিন্দু আমরা এখানে বসাবো, বসানোর পর প্রথম বিন্দুটাকে আমরা শেষে গিয়ে রিপিট করে দেবো, তাহলে ঝামেলা শেষ। এখন কথা হচ্ছে যে x1 y1 x2 y2 ধরেছি, এখানে কোনটা কোন বিন্দু সেটা বুঝবো কিভাবে? তো এই ক্ষেত্রে তোমাদের কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তোমরা যে কোনো বিন্দু থেকে স্টার্ট করতে পারো। মানে তুমি ইচ্ছা করলে এই ডি বিন্দুটাকেই x1 y1 ধরতে পারো, সি কেও ধরতে পারো, যেটা থেকে ইচ্ছা, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন বিন্দুগুলো বসাবো, যে কোনোটা থেকে শুরু করার পর আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ডি থেকে শুরু করি, তাহলে ডি এর পরে স্বাভাবিকভাবে আমাদের সি তে যেতে হবে, তারপরে বি, তারপরে এ। কখনো আমরা এদিকে যাব না, ঘড়ির কাঁটার দিকে ঘুরবো না, বরং বিপরীত দিকে। এখানে চিত্র দেখেই কিন্তু বুঝে যাওয়া যাবে না যে এটা আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে না সোজা আছে, কারণ এখানে কিন্তু যদি স্থানাঙ্কগুলো উল্টাপাল্টা থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা আমরা দেখাচ্ছি এখানে সোজা, যে জিনিসটা হয়তো উল্টাভাবে থাকতে পারে। তো বোঝার উপায়টা কি? বোঝার উপায় হচ্ছে, আমরা এই বিন্দুগুলাকে ছক কাগজে বসাবো, বসানোর পরে যখন আমরা চতুর্ভুজটা আঁকবো, তখন কিন্তু খুব সহজেই বুঝতে পারবো কোনটা কোন চতুর্ভাগে আছে, কোন অবস্থায় আছে। সেইখান থেকে শুরু করে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। তো এখানে আমরা সোজা করে চিত্রটা যেটা এঁকে রাখছি সেটা কিন্তু হিসাব করে আঁকা আছে, এখানে কোনো সমস্যা হবে না। এইখানে আমরা আঁকার জন্য যে পদ্ধতি অবলম্বন করছি, সেখানে হচ্ছে অবশ্যই আমরা এই জিনিসগুলোকে সিরিয়ালি মেনটেন করে রেখেছি। এখন আমাদের যেটা পছন্দ হবে সেই বিন্দু থেকে শুরু করব, তারপর আমরা এই সূত্রের মধ্যে মানগুলো বসায় দিয়ে হিসাব করলেই কাজ শেষ। তো এখানে আমরা যে কাজটা করব, ধরো আমরা এখানে বি থেকে শুরু করতে পারি অথবা সি থেকে, যেটা তোমার ইচ্ছা। তো আমি যদি বি থেকে শুরু করি, তাহলে প্রথমে এই বিন্দুর যে স্থানাঙ্ক, এই ভুজটা হবে x1, এটা হবে y1। তাহলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে, তাহলে এরপরের যে বিন্দু বাম দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই বিন্দুটা পাচ্ছি আমরা, এটাকে আমরা ধরবো হচ্ছে x2 y2। তারপরে তাহলে এটা হবে x3 y3, আর এটা হবে আমাদের x4 হচ্ছে y4। তাহলে এখন এই অনুসারে আমরা মানগুলো বসাই দেবো। তাহলে বি বিন্দুটা আমরা প্রথমে বসাই দিই এখানে, তাহলে পাচ্ছি হাফ ইন্টু বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 4। তারপর x2 y2 হচ্ছে আমাদের -2, হচ্ছে 5। তারপর আছে হচ্ছে -3, -4। তারপরে হচ্ছে x4 y4 হচ্ছে আমাদের 4, হচ্ছে -7। এরপর রিপিট করতে হবে প্রথমটা, আমরা পাচ্ছি হচ্ছে 3 এবং 4। এই হচ্ছে আমাদের নির্ণায়কের মধ্যে মান বসানো শেষ। এখন আমাদের মেইন অপারেশনটা চালাতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানে কোনাকুনি গুণ করে হিসাবটা করতে হয়। নিয়মটা হচ্ছে, আমরা সবসময় শুরু করব হচ্ছে এই বরাবর, উপর থেকে নিচের দিকে এই বরাবর শুরু করব। প্রত্যেক ক্ষেত্রে আমাদের এইভাবে গুণটা করতে হবে, প্রত্যেক ক্ষেত্রেই। এই চারটা আমরা এখানে পাচ্ছি, ত্রিভুজ হলে 3টা পেতাম, পঞ্চভুজ হলে 5টা পেতাম, এরকম আর কি। তাহলে আমাদের এখানে হাফটা থেকে গেল, থাকার পর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, আমাদের সামনের দিকে প্রয়োজন হবে এই জন্য। তাহলে এখন আমাদের এই বরাবর গুণ, কিন্তু এগুলো সব কিন্তু গুণ, এই প্রত্যেকটা গুণ। আচ্ছা, তাহলে এখন আমরা 3 এবং 5, 3 এবং 5 গুণ করলে পেয়ে যাচ্ছে হচ্ছে 15। সূত্রে প্লাস থাকে, প্লাস -2 -4 গুণ করলে পেয়ে যাচ্ছি +8, তারপর সূত্রের আবারও প্লাস। এখন -3 -7 গুণ করলে কত হয়? -3 -7 গুণ করলে হচ্ছে +21। এরপর আবারও সূত্রের প্লাস, 4 এবং 4 গুণ করলে পেয়ে যাচ্ছে আমরা হচ্ছে 16। এই যে পেয়ে গেলাম আমরা হচ্ছে 16। এখন যখন এই দিক করে গুণ করা শেষ, তখন আমরা আবার
ঠিক বিপরীত দিক থেকে গুণ শুরু করব, নিচ থেকে উপরের দিকে, এইভাবে গুণ করা শুরু করব। তাহলে এখন এই যে গুণ করা প্রথম অংশটা গুণ করা যখন হয়ে গেলে তখন এখানে একটা সূত্রের মাইনাস আমাদের কমন নিতে হবে। নেওয়ার পর কমন যখন নিলাম তখন এদেরকে যখন আমরা গুণ করব এরা কিন্তু নিজেদের মধ্যে সবাই আবার প্লাস হবে। তাহলে এখানে 4 আর মাইনাসটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি কত, -8। তারপর 5 আর -3 গুণ করলে পেয়ে যাচ্ছে হচ্ছে, সূত্রে কিন্তু প্লাস আমাদের আছে, এই যে সূত্রে কিন্তু এখানে প্লাস, কিন্তু এখানে যেহেতু 5 এবং -3 গুণ করছি -15 পাচ্ছি, ওই মাইনাস এসে এই প্লাসটাকে মাইনাস বানিয়ে দিবে, তাহলে সেই ক্ষেত্রে পেয়ে যাবো -15। তারপরে -4 আর যদি আমরা -4 এবং +4 যদি গুণ করি তাহলে পেয়ে যাবো -16। তাহলে এখানে ওই প্লাসের সাথে মাইনাস এসে এখানে করে দিবে হচ্ছে -16, তাহলে এখানে হয়ে যাবে -21। ওকে, আমাদের ব্র্যাকেট ক্লোজ। এখন এইটুকু হিসাব করে দিলে আমাদের কিন্তু উত্তর আমরা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা হাফটাকে রাখলাম, রাখার পর এখানে যে কাজটা করব আমরা, যে এদের সবাইকে আমরা পরস্পর যেহেতু যোগ অবস্থায় যোগটা করে ফেলি, তাহলে 15 আর 8 হচ্ছে 23, 23 আর 21 যোগ করলে 44, 44 আর 16 যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাবো হচ্ছে 60, মানে 60 আর কি। তাহলে আমরা 60 লিখে নিলাম, এই যে মাইনাসটা আমাদের এখানে আছে। এখন এরা কিন্তু সবাই দেখো পরস্পর সবার চিহ্ন বিয়োগ, তো সবার যদি একই চিহ্ন হয় সেক্ষেত্রে আমরা সংখ্যাটাকে যোগ করে দিই, তাহলে সবগুলো যেহেতু নেগেটিভ এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিব। তাহলে এখানে 8 আর 15 23, 23 আর 16 কত, 39, 39 আর 21 পেয়ে যাচ্ছে এখানে হচ্ছে 60। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছে ব্র্যাকেটের মধ্যে -60, এই অবস্থা। তাহলে এখানে আমরা এটাকে একটু কমন রেখে দিতে হবে, যেহেতু হাফটা কমন ছিল। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছে হাফ ইন্টু এই যে 60 আমাদের আছে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে কত, প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে আবার 60। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, হাফ ইন্টু 60 + 60 মানে 120। তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি করলে এখানে পেয়ে যাচ্ছে 60 বর্গ একক। এই জিনিসটা তোমরা লিখতে ভুলবা না, যেহেতু সাধারণত আমাদের এই যে স্থানাঙ্ক করে দেওয়া থাকে এগুলো তো একক থাকে না, সেই ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেগুলোকে আমরা বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার এইভাবে লিখতে পারবো না, কিন্তু বর্গ একক হবে এটা নিশ্চিত, যে এককই থাকুক না কেন সেটা স্কয়ার হিসেবে আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল, এটাই আমাদের উত্তর। তাহলে এই পদ্ধতি অবলম্বন করে তোমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যে কোনো বহুভুজের ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবা।